কেকেআর কি পরের ম্যাচে হায়দ্রাবাদের সঙ্গে যে ম্যাচটি আছে সেই ম্যাচটিতে আজিমকে রাহানেকে চেঞ্জ করে মানিশ পান্ডিয়ার হাতে ক্যাপ্টেন্সি তুলে দেবে? কারণ আজিমকে রাহানে না ক্যাপ্টেন্সি করতে পারছে, না ব্যাট থেকে রান আসছে, না কোনো সিদ্ধান্ত ঠিকঠাক ভাবে নিতে আসা পারছে। তার জন্য আমার মনে হয় কলকাতা ম্যানেজমেন্ট যে পোস্টটা করেছিল তার মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে পরের ম্যাচটি যেটি হায়দ্রাবাদের সঙ্গে আছে কেকেআর এর, সেই ম্যাচটিতে কেকেআর এর হাত থেকে ক্যাপ্টেন্সি নিয়ে মানিশ পান্ডিয়ার হাতে তুলে দেবে। কারণ মানিশ পান্ডিয়া 2008 থেকে আছে, তার কাছে 19 বছরের এক্সপিরিয়েন্স আছে মানিশ পান্ডিয়ার কাছে। এবং আজিমকে রাহানে অনেক পুরনো প্লেয়ার, কিন্তু তার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সে ঠিকঠাক ভাবে ফর্মেও নেই এবং ক্যাপ্টেন্সিও ঠিকঠাক ভাবে করতে পারছে না। তো পরের ম্যাচটা দেখা যাবে কি হতে চলেছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব কি আজিমকে রাহানেকে বাদ দেওয়া উচিত, না তাকে আর দু একটা ম্যাচে সুযোগ দেওয়া উচিত। তো আমার মনে হয় আজিমকে রাহানেকে আর চান্স দেওয়া উচিত না। প্রায় 8টি ম্যাচ হয়ে গেল, 8টি ম্যাচে একটি ম্যাচে মাত্র 60+ রান করেছিল, বাদ বাকি কোনো ম্যাচে খেলতে পারেনি আজিমকে রাহানে। প্রত্যেকটা ম্যাচে 100-র নিচে স্ট্রাইক রেট ছিল। সে টেস্ট ক্রিকেটের মতো ক্রিকেট খেলেছে আজিমকে রাহানে। তো আমার মনে হয় আজিমকে রাহানেকে নিজে থেকে ক্যাপ্টেন্সি হ্যান্ড ওভার করে দেওয়া উচিত, মানিশ পান্ডিয়াকে দেওয়া উচিত, অথবা সুনীল নারায়ণকে দেওয়া উচিত ক্যাপ্টেন্সি। কারণ আজিমকে রাহানে একদম ক্যাপ্টেন্সি করতে পারছে না। এইরকম ক্যাপ্টেন্সি করেছিল গৌতম গম্ভীর যখন পাঞ্জাবে গিয়েছিল 2017-তে, তখন সে ক্যাপ্টেন্সিতে ঠিকঠাক ভাবে করতে পারছিল না এবং সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল এবং বলেছিল তোমরা অন্য কেউ ট্রাই করো, দেখো যদি তোমাদের ক্যাপ্টেন্সিতে দল জিততে পারে। সেই কাজটা করা দরকার আজিমকে রাহানেকে। কারণ সে ব্যাট হাতেও রান করতে পারছে না ক্যাপ্টেন্সির চাপের জন্য, এবং সে ক্যাপ্টেন্সি ঠিকঠাক ভাবে করতে পারছে না। তো কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জেস করতে হবে, যেমন আজিমকে রাহানেকে চেঞ্জ করে মানিশ পান্ডেকে আনতে হবে, এবং ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট এদের দুজনকে চেঞ্জ করে রাচিন জাবিন্দাকে আনতে হবে। কারণ রাচিন জাবিন্দা ওপেনার প্লেয়ার, সে নিউজিল্যান্ডের ওপেনিং করতে দেখা গিয়েছে, অনেক দিন ধরে নিউজিল্যান্ডের ওপেনিং করছে, আর সে দুর্ধর্ষ মেজাজের স্পিন বল করতে পারে। এবং অভিষেক শর্মা এবং টেভিসের কমজোর হচ্ছে স্পিন বল। তারা এই সিজনে যতবার আউট হয়েছে সব প্রত্যেকবারই স্পিন বলের বিপক্ষে আউট হয়ে গেছে, স্পিন বল খেলতে গিয়ে আউট হয়ে গেছে। তো সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর সঙ্গে রচিন রবীন্দ্র যদি স্পিন করতে মাঠে আসে, তো বোলিং লাইন আপটা কলকাতা নাইট রাইডার্সের আরো স্ট্রং হয়ে যাবে। এবং সেই অনুযায়ী তেজস্বী সিং দায়াকে আনা উচিত রমনদীপ সিং এর জায়গায়। কারণ রমনদীপ সিং যেহেতু বল করছে না, ফিল্ডিং ঠিকঠাক করছে, ফিল্ডিং এ তাকে সাবস্টিটিউট হিসাবে নিয়ে আসতে পারো ফিল্ডিং এ, কিন্তু তেজস্বী সিং দায়া কেন? তোমরা ফিনিশার এত সুন্দর 6 সিটার ম্যাচিং পাবে, তেজস্বী সিং দায়াকে কিছু বলার নেই। এবং শেষ যে হচ্ছে মাথিসা পাথিরানার কামব্যাক করা উচিত। কারণ সে আগের ম্যাচটা খেলতে পারতো, কিন্তু খেলায় নি উইনিং কম্বো ভাঙার জন্য। তো এখন ভাঙতে হবে, তোমাদেরকে পরস্পর ম্যাচ জিততে গেলে উইনিং কম্বো ভাঙতে হবে, এবং প্রত্যেক দুটো তিনটে প্লেয়ার চেঞ্জ করে দেখতে হবে ম্যানেজমেন্টের কলকাতা কোন টিমে কোন প্লেয়ারের ফলস হচ্ছে কোন জায়গাতে। তো মাথিসা পাথিরানা যদি দলে এসে যায় তো ডেথ ওভারের বোলিং লাইন আপ স্ট্রং হয়ে যাবে। কারণ পাওয়ার প্লের মধ্যে সে 2 ওভার বল করবে, এবং ডেথ ওভারে প্রায় 2 ওভার বল করবে, 18 ওভার অথবা 20 ওভার, এই দুটো বল করতে পারে মাথিসা পাথিরানা। তো মাথিসা পাথিরানা যদি এই ওভার দুটো বল করে, তো কলকাতা ম্যানেজমেন্টের ডেথ ওভার বোলিং লাইন আপ এবং পাওয়ার প্লের বোলিং লাইন আপ আরো একটি স্ট্রং হয়ে যাবে। এবং বৈভব আরোরা যে দুর্ধর্ষ মেজাজে ফর্মে আছে, কিছু বলার নেই। সে অনুযায়ী উমরান মালিককেও তোমরা চান্স দিতে পারো। তো কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামতে হবে, না হলে কলকাতা ম্যানেজমেন্টকে টপ 4-এ কোয়ালিফাই করা কষ্টকর হয়ে যাবে এবং কঠিন হয়ে যাবে। তাই প্রত্যেকটা ম্যাচ জিততে হবে কলকাতা ম্যানেজমেন্টকে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও, কলকাতা কি পরের ম্যাচটি জিততে পারবে এসআরএইচ এর সঙ্গে? আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।